তুরস্কের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাতিলের ঘোষণা রাশিয়ার। সার্বভৌমত্ব রক্ষায় রুশ বিমান ভূপাতিত করার দাবি আঙ্কারার। তুরস্ক সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা নেটোর। নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে আঙ্কারার, মন্তব্য ওবামার। আইএস দমনে আরও তৎপর হওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের। জঙ্গিদের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান খামেনির। এবং ইহুদি বসতি স্থাপনের জন্য ফিলিস্তিনের 2টি গ্রামে ইসরায়েলের উচ্ছেদ অভিযান শুরু। সংঘাত নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় কেরির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। তুরস্ককে জঙ্গিদের সহযোগী উল্লেখ করে সিরীয় সীমান্তে রুশ বিমান ভূপাতিত করার কারণে আঙ্কারাকে ভয়াবহ পরিণতির শিকার হতে হবে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতাও বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সিরিয়া উপকূলে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে মস্কো। তবে রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে সার্বভৌমত্ব রক্ষায় বিমানটি ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক। সিরিয়ার লাতাকিয়ার প্রদেশের ইয়ামাদি গ্রামে একটি রুশ হেলিকপ্টার টহল দেওয়ার সময় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে সেটি ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে আসাদ বিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। এ ঘটনায় এক রুশ মেরিন সেনা নিহত হয় বলে জানায় মস্কো। এর আগে তুর্কি F-16 যুদ্ধবিমান থেকে ছোড়া গোলার আঘাতে রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দুজন পাইলটের একজনকে হত্যা করা হয়। নিখোঁজ অপর পাইলটের ভাগ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বিমান ভূপাতিত করার এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে রুশ সামরিক বাহিনী। সিরীয় সীমান্তে নিজেদের বিমান ভূপাতিত করায় তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বাতিলের ঘোষণা দিয়েছেন উচ্চপদস্থ এক রুশ জেনারেল। বিমানটি ভূপাতিত করার আগে তুরস্কের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এছাড়া সেটি সিরিয়ার ভূখণ্ডেই ছিল। এই ঘটনার পর সিরিয়ায় আমাদের নাগরিকদের জন্য যে কোনো হুমকি মোকাবেলায় দেশটির সীমান্তে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। মঙ্গলবারের ওই ঘটনার বিবরণ দিয়ে তুর্কি সরকারের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের কাছে লিখিত একটি চিঠির বরাত দিয়ে গণমাধ্যম জানায়, মাত্র 17 সেকেন্ডের জন্য রাশিয়ার 2টি যুদ্ধবিমানের একটি তুর্কি আকাশসীমায় ঢুকে পড়েছিল। যদিও এর আগে আঙ্কারার পক্ষ থেকে বলা হয়, তুর্কি আকাশসীমায় ঢুকে পড়ার পর অন্তত 10 বার বিমানটিকে গতিপথ পরিবর্তনের জন্য সতর্ক করা হয়। সীমান্ত প্রতিরক্ষার জন্যই এমনটা করা হয়েছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট। সিরিয়ার তুরস্ক সীমান্তের কাছাকাছি এলাকায় কোনো আইএস নেই। সেখানে তুর্কি বংশোদ্ভূত সিরীয় নাগরিকদের বসবাস। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সীমান্তে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য। সবার উচিত তুরস্কের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনার পর তুরস্কের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রাশিয়া জঙ্গি দমনে মার্কিন জোটের সঙ্গে একযোগে কাজ করে আসলেও তুরস্কের এমন আচরণকে উস্কানিমূলক হিসেবে বর্ণনা করেন তিনি। এর ফলে দুই দেশের সম্পর্কে মারাত্মক প্রভাব পড়বে বলেও জানিয়ে দেন পুতিন। তুরস্কের সীমান্ত থেকে 1 কিলোমিটার দূরে থাকা অবস্থায় আমাদের বিমানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনার পর তুরস্ক সরকার আমাদের সঙ্গে যোগাযোগ না করে ন্যাটোর সহযোগিতা চাইছে। এতে মনে হয় তারা চাইছে এখন ন্যাটো আইএস কে সহযোগিতায় মাঠে নামুক, কিন্তু এই উদ্দেশ্য কখনো বাস্তবায়ন হতে দেয়া হবে না। মধ্যপ্রাচ্যে আইএস এর তেল বাণিজ্য বাঁচিয়ে রাখতে তুরস্ক মরিয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে রাশিয়ার একটি সুখোই যুদ্ধবিমান ভূপাতিত করার প্রতিবাদ জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবারের পূর্ব নির্ধারিত আঙ্কারা সফর বাতিল করেছেন। রুশ নাগরিকদের তুর্কি সফর না করারও পরামর্শ দেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে সবশেষ বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি চান না বলে মন্তব্য করেছেন। তুরস্ক আইএসকে প্রতিরক্ষা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। দেশটি জঙ্গিদের কাছ থেকে অর্থনৈতিক ফায়দা হাসিল করছে বলেও দাবি করেন তিনি। সিরীয় সীমান্তে রুশ বিমান ভূপাতিত করার পর তুরস্কের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাতিলের পরিকল্পনা চলছে বলে জানান মেদভেদেভ। সিরিয়া ও ইরাকে আইএস এর তেল বাণিজ্যে তুরস্কের প্রত্যক্ষ মদদ রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে সিরিয়ার লাতাকিয়ায় রাশিয়ার খোমেইমিম বিমান ঘাঁটিতে অত্যাধুনিক প্রযুক্তির S-400 ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা দপ্তর। এদিকে বিমান ভূপাতিত করা নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়া রাশিয়া এবং তুরস্ককে শান্ত হতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
আঙ্কারাকে সাহায্য করার প্রস্তাব দিয়ে একই বক্তব্য দিয়েছেন নেটো মহাসচিবও। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সীমান্ত প্রতিরক্ষার জন্য যে কোনো হুমকি ধ্বংসের অধিকার তুরস্কের রয়েছে। এই ঘটনার ফলে সিরিয়ায় বিমান হামলার কোনো নড়চড় হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল মন্তব্য করেছেন, তুরস্ক রাশিয়া ইস্যু সিরিয়ার শান্তি আলোচনা প্রক্রিয়া আরও জটিল করে তুলবে। বিমান ভূপাতিত করা নিয়ে রাশিয়া তুরস্ক সম্পর্কে টানপোড়েন সৃষ্টি হওয়ায় এখন দুপক্ষকে শান্ত করতে উঠে পড়ে লেগেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘের মুখপাত্র তুরস্কের রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় উদ্বেগ জানিয়ে দুপক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় সেদিকেও নজর দিতে বলেছেন তিনি। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, জাতিসংঘ মহাসচিব খুবই গুরুত্বের সাথে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে দ্রুত পরিস্থিতির স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যেসব দেশ সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে তাদের সতর্ক করেছেন যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। ন্যাটো মহাসচিবও আঙ্কারা এবং মস্কোকে উত্তেজিত না হয়ে পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিতে বলেছেন। বিমানটি সিরীয় আকাশসীমায় থাকাকালে ভূপাতিত করা হয় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে তিনি বলেন, রাশিয়ার এই দাবি সঠিক নয়। পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় এরদোয়ান সরকারকে সহায়তারও প্রস্তাব দেন ন্যাটো মহাসচিব। আমরা লক্ষ্য করেছি, রাশিয়া সিরিয়ায় আইএস দমনের নামে জঙ্গিদের উপস্থিতি নেই এমন জায়গায় বিমান হামলা করছে। আমাদের মিত্র বাহিনী এবং তুরস্কই আমাদের এই তথ্য জানিয়েছে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি তুরস্কের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তাদের পাশে দাঁড়ানোর। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ বিমান হামলা থেকে বাঁচতে তুরস্ক এবং সিরীয় বিদ্রোহীদের সাহায্য করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রপন্থী বিদ্রোহী ছাড়া আর কারো আত্মরক্ষার অধিকার নেই বলেও বক্তব্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এমনকি সিরীয় সরকারের আত্মরক্ষার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার। এদিকে পেন্টাগনও আঙ্কারা মস্কোকে উত্তেজিত না হয়ে পড়ার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এমন ঘটনা সিরিয়ায় মার্কিন বিমান হামলায় কোনো ব্যাঘাত ঘটাবে না বলেও জানিয়েছে পেন্টাগন। আমরা বিমান হামলা চালিয়ে যাবই, যতই দুর্গম অঞ্চল হোক না কেন। সেখানে যদি জঙ্গিদের অস্তিত্বের তথ্য পাওয়া যায় তবে মার্কিন নেতৃত্বাধীন জোট সেখানে হামলা করবেই। আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুপক্ষকে পরিস্থিতি ঠান্ডা করতে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন। আমাদের এখন নিশ্চিত করতে হবে রাশিয়া এবং তুরস্ক পরস্পরের সাথে এই বিষয়ে শান্তিপূর্ণ আলোচনায় বসছে। আসলে কি ঘটেছিল এবং এতে করণীয় কি তা নির্ধারণ করা গেলেই আমি মনে করি সব স্বাভাবিক হয়ে যাবে। তবে যে যাই বলুক, রুশ নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিমানটি ভূপাতিত করার ঘটনা ছিল উস্কানিমূলক, আর এর সমাধান এরদোয়ান সরকারকেই দিতে হবে। এই ঘটনাটি দুদেশের অভ্যন্তরীণ সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে বলেও রাশিয়ার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আইএস জঙ্গিদের নাম নিশানা মুছে ফেলতে আরও তৎপর হওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে এ বিষয়ে বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। বৈঠক শেষে ওলাদ জানান, আপাতত সিরিয়ায় স্থল অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা ফ্রান্সের নেই। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী জঙ্গি গোষ্ঠী আইএস দমনে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সিরিয়া থেকে আইএস জঙ্গিদের উচ্ছেদে মঙ্গলবারও আল হাসাকা এবং দেইর আজ-জোর শহরে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালায়। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিদের আয়ের উৎস তেলবাহী ট্রাক লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়। এই দুটি শহরের তেলই আইএসের আয়ের অন্যতম উৎস বলেও জানায় পেন্টাগন। তাদের দাবি, এই তেল বিক্রি করে আইএস দিনে অন্তত $10 লাখ আয় করে থাকে। জঙ্গিদের নিষ্ক্রিয় করে দিতে একদিকে যেমন তাদের আয়ের উৎস লক্ষ্য করে হামলা চলছে, অন্যদিকে পরিকল্পনা করা হচ্ছে জঙ্গি নির্মূলে তৎপরতা আরও এক ধাপ বাড়ানোর। প্যারিসে ভয়াবহ হামলার পর ফরাসি সরকার এরই মধ্যে সিরিয়ায় বিমান হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট বিমান হামলা আরও জোরদার করারও ঘোষণা দেন। তবে তিনি সেখানে স্থল সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করেন। আমাদের লক্ষ্য হচ্ছে সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলো আইএসের দখলমুক্ত করা। এখানে তুরস্কের সাথে সিরিয়া সীমান্ত বন্ধ করে দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে, কারণ জঙ্গিরা সিরিয়া থেকে তুরস্ক হয়ে ইউরোপে ঢুকছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবারও বলেছেন, তার দেশ জঙ্গি দমনে মিত্র দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে। জঙ্গি নির্মূলে আমরা আমাদের জোটের অগ্রগতি আজ পর্যালোচনা করেছি। আমি আপনাদের জানাতে চাই, মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় প্রায় 8000 বিমান হামলা করে এরই মধ্যে জঙ্গিদের পিছু হটতে বাধ্য করেছে। পাশাপাশি নিজ নিজ দেশে আইএসের হামলা ঠেকাতে গোয়েন্দা সংস্থাগুলো যাতে একযোগে কাজ করে সেজন্য একটি চুক্তি করেছি আমরা। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারও আইএসের উত্থানের পেছনে পশ্চিমা নেতাদেরই সম্পৃক্ততা রয়েছে বলে মন্তব্য করে জঙ্গি গোষ্ঠীটি দমনে মুসলিম রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আলোচনায়
এবং সমঝোতার মাধ্যমে জঙ্গিদের দমনে মাঠে নামতে হবে বলেও মত প্রকাশ করেন তিনি। তানজিম বুনিয়াদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা জারির 4 দিন পর স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। প্যারিস হামলায় জড়িতদের খোঁজে পুলিশি অভিযান জোরদার। ইসরায়েল অধিকৃত অঞ্চলে সংঘর্ষে আবারও এক ফিলিস্তিনি সহ 2 জন নিহত হয়েছে। নতুন করে আরো 5টি ইহুদি বসতি স্থাপনের জন্য বেদুইনদের 2টি গ্রাম থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করতে শুরু করেছে তেল আবিব। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি নেতারা বলেছেন, ইসরায়েলি নেতাদের এমন সব অন্যায় ও আগ্রাসী সিদ্ধান্তের ফলেই মরিয়া হয়ে ইহুদিদের ওপর হামলা চালাচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা। ইসরায়েল ফিলিস্তিনে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মঙ্গলবারও ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয় পশ্চিম তীর। আন্দোলনকারীদের লক্ষ্য করে দফায় দফায় কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ধোঁয়ায় ভারী হয়ে ওঠে গোটা অঞ্চল। রাতভর চলে সংঘর্ষ। পূর্ব জেরুজালেমেও ছড়িয়ে পড়ে সংঘাত সহিংসতা। সংঘর্ষ চলাকালীন এক পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করে এক অজ্ঞাতনামা ফিলিস্তিনি। পরে পুলিশের গুলিতে নিহত হয় সেও। এত সব সংঘাতের মধ্যেই ফিলিস্তিনি বেদুইনদের 2টি গ্রাম থেকে 6000-এর বেশি মানুষকে উৎখাত করে নতুন 5টি ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দেয় তেল আবিব এবং প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় উচ্ছেদ কার্যক্রম। এবার আগ্রাসনের শিকার নেগেভের বীর হাদাজ ও কাতামা গ্রামের বেদুইন ফিলিস্তিনিরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি নেতারা। দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করারও হুমকি দেন অনেকে। এভাবে বারবার আমাদের জায়গা থেকে আমাদের উৎখাত করে দিয়ে ইসরায়েলিরা বুঝিয়ে দিচ্ছে তাদের সঙ্গে শান্তিতে থাকা সম্ভব নয়। তাদের ওপর নানাভাবে হামলা হওয়ার কারণও এটাই। ইসরায়েলের বসতি সম্প্রসারণ নিয়ে পুরো বিশ্ব নিন্দা জানাচ্ছে, তবুও তারা তাদের আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফরে এসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট রবেন রিভলিনের সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সহিংসতা বন্ধ করে দুপক্ষের মধ্যে রাজনৈতিক আলোচনা শুরু করতে কাজ করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে যে সংঘাত সহিংসতা চলছে তা নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট বারাক ওবামা। মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনের বিষয়টি মার্কিন প্রশাসন সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এজন্য যা করা সম্ভব সবকিছু করতে প্রস্তুত আমরা। এদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মঙ্গলবার আবারও বিক্ষোভ করেছে জর্ডানবাসী। পূর্ব জেরুজালেম ও আল আকসা মসজিদ থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানায় আন্দোলনকারীরা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি অনুযায়ী আগামী জানুয়ারির মধ্যে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রধান আলোচক আব্বাস আরাকচি। সোমবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি IAEA এর সিদ্ধান্ত প্রয়োজন। IAEA এর সিদ্ধান্ত হয়ে গেলেই ইরান রাশিয়ার কাছে ইউরেনিয়াম বিক্রি করে দিতে পারবে, যাতে তাদের ইউরেনিয়াম সংগ্রহও কমে যাবে। ইরানের পরমাণু চুক্তি অনুযায়ী ইউরেনিয়ামের সংখ্যা কমানোর বিনিময়ে তেহরানের উপর থেকে ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে পশ্চিমা বিশ্ব। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার আশঙ্কায় 4 দিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান। শুরু হয়েছে মেট্রো ট্রেন চলাচলও। প্যারিস হামলায় জড়িত সন্দেহভাজন সালাহ আবদেসালামের সন্ধানে প্যারিসের দক্ষিণাঞ্চলে চলছে অভিযান। এদিকে ধর্মীয় সহিষ্ণুতার জন্য মসজিদের ইমাম সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের মুসলিম নেতারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশঙ্কায় বন্ধ ছিল স্কুল, কলেজ, শপিং মল, বন্ধ ছিল মেট্রো রেলও। এমন অবস্থায় 4 দিন পর বুধবার খুলে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান, জাদুঘর ছাড়াও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। তবে জারি করা সর্বোচ্চ সতর্কতা বলবৎ থাকবে আরও 1 সপ্তাহ। এদিকে সন্ত্রাসী হামলার আশঙ্কায় বেচাকেনায় মন্দাভাব দেখা দিয়েছে বলে মত সংশ্লিষ্টদের। আসলে আমরা কঠিন সময় পার করছি। বছরের এ সময় দোকানগুলোতে মানুষের ভিড় লেগেই থাকতো। সন্ত্রাসী হামলায়
ভীত সন্ত্রস্ত ক্রেতারা অনলাইনে কেনাকাটা সারছেন। প্যারিস হামলার পর নিরাপত্তা খাতে আর্থিক বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা জানান ইতালির প্রধানমন্ত্রী। এছাড়া প্যারিস হামলায় নিহত এক ইতালীয় নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ভেনিসের সেন্ট মার্কস স্কয়ারে জড়ো হন কয়েক হাজার মানুষ। সন্তানের মৃত্যুর পর পরম ধৈর্যের পরিচয় দিতে হয়েছে আমার পরিবারকে। অন্যদের জন্য এটা উদাহরণ হতে পারে। ধর্মীয় সহিষ্ণুতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে মসজিদের ইমাম সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আওতায় আনতে সরকারের প্রতি প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের মুসলিম নেতারা। ইমাম চার্টার প্রণয়নের কথা বলছি আমরা, যাতে ইমামরা তাদের বক্তব্যে ইসলামের সহিষ্ণুতা ছাড়াও ধর্মীয় ইতিহাস, ফরাসি সংস্কৃতি সম্পর্কে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ হন। এদিকে প্যারিস হামলায় সন্দেহভাজন সালাহ আবদেস সালামের সন্ধানে প্যারিসের দক্ষিণাঞ্চলে অভিযান অব্যাহত রয়েছে। ফরাসি আইন কর্মকর্তারা জানান, প্যারিসের পর বাণিজ্যিক শহর লা ডেফেন্সেও হামলার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। গেল বুধবার প্যারিসের সেন্ট ডেনিসের এক অ্যাপার্টমেন্টে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আব্দুল হামিদ আবাউদ। সেদিন আবাউদের সঙ্গে নিহত আরেক ব্যক্তি মিলে 18 বা 19 নভেম্বর আরেকটি হামলার পরিকল্পনা করছিল। জরুরি অবস্থার মধ্যে দিন পার করলেও স্বাভাবিক অবস্থা ফিরে আসছে ফরাসিদের জনজীবনে। তবে নিহতদের স্মরণে শ্রদ্ধার ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে এখনো। জাহিদুর রহমান, সময় সংবাদ। সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় 12 জন প্রেসিডেন্সিয়াল গার্ড নিহতের প্রেক্ষিতে আগামী 30 দিনের জন্য দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে তিউনিসিয়া। এর পাশাপাশি রাজধানী তিউনিসে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বেজি কায়েদ ইজেপসে। গেল বৃহস্পতিবার প্রেসিডেন্সিয়াল গার্ড পরিবাহী এক বাসে সন্ত্রাসী হামলার ঘটনায় 12 জন নিহতের পর এমন ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট। গেল জুনে রাজধানীর এক পর্যটক হোটেল ও জাদুঘরে সন্ত্রাসী হামলার পর জারি করা জরুরি অবস্থা মাত্র 1 মাস আগেই তুলে নিয়েছিল তিউনিসিয়া। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। জম্মু কাশ্মীর সীমান্তের তাংধারে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এক বেসামরিক নাগরিক সহ 4 জন নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। এ ঘটনায় এক সেনা সদস্য আহত হয়েছে। বুধবার সকালে ভারী অস্ত্র নিয়ে কুপাওয়ার জেলার তাংধারে 3 বন্দুকধারী হামলা চালালে এক বেসামরিক নাগরিক নিহত হয়। সেনাবাহিনীর সঙ্গে 5 ঘন্টা বন্দুকযুদ্ধের পর নিহত হয় 3 বিদ্রোহী। রয়টার্স জানায়, সকাল 7:30টার দিকে বিদ্রোহীরা সেনা শিবিরের পাশে একটি পাহাড়ে অবস্থান নেয়। পরে তারা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ও গ্রেনেড হামলা চালায়। বিদ্রোহীরা অনুপ্রবেশকারী দলের সদস্য কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি সেনা কর্মকর্তারা। পাকিস্তান বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে এর নারী পাইলট নিহত হয়েছেন। এক বিবৃতিতে দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, নিয়মিত প্রশিক্ষণ চলাকালে মঙ্গলবার মানুয়ালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাইলটের নাম মারিয়াম মুখতিয়ার। দুর্ঘটনার সময় অপর পাইলট সাকিব আব্বাসি প্রাণে বেঁচে যান। গেল বছর বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মারিয়াম বলেছিলেন, পুরুষতান্ত্রিক সমাজে ভিন্ন কিছু করতেই তিনি পাইলট হয়েছেন। 2013 সালে পাকিস্তান বিমান বাহিনীর 13 জন নারী যুদ্ধ বিমান চালানোর অনুমতি পান। সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে এক পাকিস্তানি নাগরিককে 40 বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রুকলিন ফেডারাল আদালত। আবিদ নাসির নামের ওই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের হামলা চালানোর পরিকল্পনার অভিযোগ তোলা হয়। দোষী সাব্যস্ত নাসির আল কায়েদার সদস্য বলে জানানো হয়। তবে আল কায়েদার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন তিনি। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন আসামির আইনজীবী। এছাড়া গেল মার্চে আইএসকে সহায়তার অভিযোগে 29 বছর বয়সী নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মার্কিন জুরি বোর্ড। গেল 6 বছর আগে ব্রিটিশ সন্ত্রাস বিরোধী অভিযানে গ্রেফতার হলেও সে সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলে গাড়ি বোমা হামলায় অন্তত 5 জন নিহত ও 16 জন আহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, বুধবার দেশটির সরকারি বাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে এই হামলা চালানো হয়। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। 4 বছর আগে নেটো বাহিনী সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকে দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। জাতিসংঘ সবগুলো পক্ষের সমঝোতার ভিত্তিতে একটি যৌথ সরকার গঠনের আহ্বান জানালেও সেখানে সংঘর্ষ আর সহিংসতা থামছে না। ব্যাংককে বোমা হামলার অভিযোগে সন্দেহভাজন 2 জনকে আটক করেছে থাইল্যান্ড পুলিশ। বিলাল মোহাম্মদ ও ইউসুফ মিরাইলি নামের আটককৃত 2 ব্যক্তি হামলায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ওই দুই ব্যক্তি আরও বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী তারা দুজনেই চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের লোক। গত আগস্টে ব্যাংককে এরাওয়ান মন্দিরে বোমা হামলায় 20 জন নিহত হয়। থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এরাওয়ান মন্দির একটি পবিত্র জায়গা। মন্দিরটি দেখতে প্রতি বছর বহু বিদেশি পর্যটক ব্যাংককে আসেন। আলজেরিয়ায় একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও 37 জন অগ্নিকাণ্ডে আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দেশটির ওরগালা প্রদেশে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। আফ্রিকান শরণার্থীদের ওই ক্যাম্পটিতে ওই সময় অন্তত 650 জন অভিবাসী ছিল। এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আলজেরিয়ার দক্ষিণাঞ্চলের রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করে আফ্রিকান শরণার্থীরা। এমনকি লিবিয়া থেকেও বহু আশ্রয় প্রার্থী এই রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করেছে। President Muhammadu Buhari took office in May, vowing to crush the militant group. Although the Nigerian army has claimed much. যুক্তরাষ্ট্রের শিকাগোতে গত বছর পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার ঘটনায় একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ভিডিওটিতে দেখা গেছে হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জেসন ভ্যান ডাইক ওই কিশোরের উপর 16 দফা গুলি চালিয়েছে। গেল বছর 17 বছরের এই কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার ঘটনা আলোড়ন তুলেছিল শিকাগো সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে। অভিযুক্ত জেসন শুরু থেকেই দাবি করে আসছে তার উপর ছুরি হাতে হামলা চালিয়েছিল ওই কিশোর। তাকে বারবার ছুরি ফেলে দেওয়ার নির্দেশ দিলেও অস্বীকৃতি জানায় সে। এই ভিডিও চিত্রের খবর প্রকাশিত হওয়ার পর আবারও আন্দোলনে নামে শিকাগোবাসী। আন্দোলন চলছে মিনেসোটাতেও। সোমবার কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলনে ফাঁকা গুলি চালায় এক মুখোশধারী। এতে আহত হয় অন্তত 5 জন। এই ঘটনার একদিন পর মঙ্গলবার ব্ল্যাক লাইফ ম্যাটার্স স্লোগানকে সামনে রেখে আবারও আন্দোলনে নামে শত শত মানুষ। গ্রিস মেসিডোনিয়ার সীমান্তে আটকে পড়া বাংলাদেশ, পাকিস্তান, মরক্কো সহ বিভিন্ন দেশ থেকে যাওয়া প্রায় 1000 অবৈধ অভিবাসী তাদের বিক্ষোভ ও অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে। এই সংকট সমাধানে ইইউ এর অভ্যন্তরীণ সীমান্তগুলোতে কড়াকড়ি আরোপের পরিবর্তে বাইরের সীমান্তে পাহারা জোরদার করা জরুরি বলে মত দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে কানাডা সরকার 25,000 অভিবাসীকে আশ্রয় দেওয়ার যে পরিকল্পনা করছে তাতে শুধুমাত্র সিরীয় পরিবার ও সমকামীদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের অনুমতির দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ ও অনশন কর্মসূচি অব্যাহত রাখে গ্রিস মেসিডোনিয়ার সীমান্তে আটকে পড়া হাজার হাজার অবৈধ অভিবাসী। আফগানিস্তান, ইরাক ও সিরীয় শরণার্থী ছাড়া আর কাউকে সীমান্ত অতিক্রম করতে না দেয়ায় বাংলাদেশ, পাকিস্তান, ইরান সহ বিভিন্ন দারিদ্র্যপীড়িত দেশের মানুষকে রাত কাটাতে হয় খোলা আকাশের নিচে কনকনে ঠান্ডার মধ্যে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সবকিছু বিক্রি করে ইউরোপে এসেছি। আমাদের ফিরে যাবার কোনো সুযোগ নেই। সীমান্তরক্ষীরা যাচ্ছে তাই ব্যবহার করছে। ভীষণ শীতে খাবার পানীয় ছাড়া দুর্বিষহ অবস্থায় আছি আমরা তো কারো ক্ষতি করতে আসিনি। অভিবাসীদের এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় নেতাদের সুদৃষ্টি কামনা করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউরোপে যে কোনো দেশের নাগরিকের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু জাতীয়তার কারণে সীমান্তে হাজার হাজার মানুষকে আটকে রাখা হচ্ছে। এটা অমানবিক। তাদের ইউরোপে প্রবেশে নিরুৎসাহিত করতে হলে সঠিক তথ্য সরবরাহ করতে হবে। অভিবাসীদের এমন কর্মসূচির পরোয়া না করে বেশিরভাগ দেশ ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত মোতাবেক অভিবাসীদের ঢল ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। চলতি বছর সুইডেনে 1,90,000 অভিবাসী আশ্রয় নেয় তাদের সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ইইউ এর উচিত অভিবাসীদের চাপ জোটের প্রতিটি দেশের মধ্যে ভাগ করে দেয়া। মানবতার খাতিরে আমরা ধারণ ক্ষমতার চেয়ে বেশি অভিবাসীকে আশ্রয় দিয়েছি। এখন আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা দরকার। অভিবাসীদের ঠেকাতে ইউরোপের অভ্যন্তরীণ সীমান্তে নিরাপত্তা জোরদারের চাইতে বহির সীমান্তে কড়াকড়ি আরোপ করা জরুরি বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। জার্মানি অস্ট্রিয়া সীমান্তে যত কড়া পাহারাই বসানো হোক না কেন সমস্যার সমাধান হবে না, কারণ সেনজেন চুক্তি লঙ্ঘিত হয় এমন কিছু আমরা করতে পারবো না। ইউরোপে প্রবেশ ঠেকাতে বাইরের সীমান্তগুলোই প্রতিরক্ষা বলয় তৈরি করাটা বেশ কার্যকর হবে। এদিকে কানাডা সরকার আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে 25,000 শরণার্থী গ্রহণ ও পুনর্বাসনের যে পরিকল্পনা হাতে নিয়েছে তার অধীনে শুধুমাত্র সপরিবারে আসা শরণার্থী ও সমকামীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ বছরের মধ্যে 10,000 এবং ফেব্রুয়ারি নাগাদ আরও 15,000 অভিবাসীকে আশ্রয় দেওয়া হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে শরণার্থী ও অভিবাসী সংকট মোকাবেলায় 1,000 কোটি ইউরোর একটি তহবিল গঠনের প্রস্তাব করেছে জার্মানি ও ফ্রান্স। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ।
লাইবেরিয়ায় ইবোলায় আক্রান্ত হয়ে এক 15 বছরের কিশোরের মৃত্যু হয়েছে। তার বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, গেল সপ্তাহেই তার ছেলে ইবোলায় আক্রান্ত হয় বলে জানা যায়। এরপর মনোরোভিয়ার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। তার পরিবারের অন্যান্য সদস্যদেরও এই মারণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গেল সেপ্টেম্বরেই লাইবেরিয়াকে ইবোলা মুক্ত ঘোষণা করেছিল। এছাড়া মে মাসেও একবার লাইবেরিয়াকে ইবোলা ভাইরাস বিহীন বলে ঘোষণা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। 2013 সালে লাইবেরিয়ায় ইবোলা আক্রান্ত হয়ে প্রায় 4000 মানুষের মৃত্যু হয়। প্রথমবারের মতো রকেটে করে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে জাপান। কানাডা তৈরি একটি যোগাযোগ উপগ্রহ নিয়ে মঙ্গলবার দুপুরে রকেটটি উৎক্ষেপণ করা হয়। নির্ধারিত সময়ের চেয়ে 20 মিনিট করে উৎক্ষেপণ করা হয় রকেটটি। এর মধ্য দিয়ে ভূমধ্যসাগর, উত্তর সাগর, দক্ষিণ আটলান্টিক ও ক্যারিবীয় অঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে জাপান কর্তৃপক্ষ। হাতে লেখা পুরনো বাংলাদেশি পাসপোর্টে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের শেষ সময় 24 নভেম্বর হলেও ব্রিটেনে এখনও 50,000-এর বেশি বাংলাদেশি MRP আওতার বাইরে রয়ে গেছে। লন্ডনের হাই কমিশন জানিয়েছে, এই পাসপোর্ট দিতে সময় লাগবে আরও 1.5 থেকে 2 বছর। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের MRP প্রদানের প্রক্রিয়া গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত জনবলের মাধ্যমে বাড়তি সময়ে MRP আবেদন গ্রহণ করেছে হাইকমিশন। 2011 সালের 16 সেপ্টেম্বর থেকে ব্রিটেনে মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রম শুরুর পর গত 4 বছরে 48,000 পাসপোর্ট প্রদান করেছে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন। বাকি রয়ে গেছে আরও 50,000-এর বেশি। হাইকমিশনের কর্মকর্তারা ধারণা করছেন, এই 50,000 ব্রিটেন প্রবাসী বাংলাদেশিকে MRP প্রদান করতে সময় লাগতে পারে আরও 2 বছর। হাতে লেখা পাসপোর্টের এক্সপায়ারি ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা আমরা অফিসিয়ালি এখনো পাইনি। তবে পত্রপত্রিকা মারফত আমরা জানতে পেরেছি যে 24 নভেম্বরের পর সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য যে সমস্ত প্যাসেঞ্জার আমাদের কন্ট্যাক্টে আসতেছে এই সমস্যা নিয়ে, তাদেরকে আমরা বলছি, যদি আপনার হাতে সময় থাকে আপনি এখান থেকে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে যান, অথবা বাংলাদেশে যদি চলে যান তাহলে ইমিডিয়েটলি মেশিন রিডেবল পাসপোর্ট সংগ্রহ করে পরবর্তীতে আপনি ইউকেতে আসবেন। ক্র্যাশ প্রোগ্রামের আন্ডারে MRP করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো গাইডলাইন পাইনি। অবশিষ্ট 50,000 যে আছে তাদের MRP দেওয়ার ক্ষেত্রে যেহেতু প্রতি মাসে আমরা প্রায় 2,500 মতো পাসপোর্ট দিচ্ছি, সেক্ষেত্রে 1.5 থেকে 2 বছর সময় লাগবে বলে আমি মনে করি। এদিকে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রমে আরো বেশি প্রচারণার প্রয়োজন ছিল। আর এই মেশিন রিডেবল পাসপোর্ট না থাকায় অনেকে পড়ছেন নানা ভোগান্তিতে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, জানানোটা সাফিসিয়েন্ট নয়, আরো ভালো করে প্রচারণা হওয়া দরকার ছিল। আমি রিসেন্টলি হলিডে পাইছি, টিকিট বুকিং করছি, তো হাই কমিশনে যোগাযোগ করলাম, ওরা বলে 1 থেকে 1.5 মাস সময় লাগবে MRP পাসপোর্টের জন্য। বিরাট একটা ভোগান্তির মধ্যে পড়ছি। প্রায় 10 লাখ হাতে রাখা পাসপোর্টের মেয়াদ রয়ে গেছে 2018 সাল পর্যন্ত। যারা এই পাসপোর্ট নিয়ে বিদেশে অবস্থান করছেন তারা দেশে ফিরে যেতে কোনো সমস্যা নেই। তবে বাংলাদেশ থেকে বিদেশে ফিরে আসার সময় এই পাসপোর্টের কার্যকারিতা না থাকায় বেশ বিবেকে পড়তে হবে প্রবাসীদের। আর এ নিয়ে অন্যান্য দেশের প্রবাসীদের মতো ব্রিটেন প্রবাসীরা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জাতিসংঘে নবনিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের পরিচয়পত্র গ্রহণ করেছেন মহাসচিব বান কি মুন। মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে পরিচয়পত্র হস্তান্তর করা হয়। সে সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান মাসুদ বিন মোমেন। এতে মিসেস বান কি মুন, জাতিসংঘের সহকারী মহাসচিব, স্থায়ী প্রতিনিধি স্ত্রী ফাহমিদা জেবিন, মিশনের উপস্থায়ী প্রতিনিধি সাদিয়া ফয়জুন্নেসা উপস্থিত ছিলেন। মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের 14তম স্থায়ী কমিটির সদস্য। এর আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার এক সাহসী নার্স আজ্জা জাদাল্লা অদম্য ইচ্ছাশক্তি আর মনোবল নিয়ে তিনি সেবা করে যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত রোগীদের। নানা ধরনের অসুবিধা আর চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতাও দমাতে পারে না তাকে। আজ্জার গল্প এবার।
পুরো নাম আজ্জা জাদাল্লাহ। 27 বছরের এই ফিলিস্তিনি নারী ক্যান্সার বিভাগের প্রধান নার্স হিসেবে কাজ করেন গাজার আল শিফা হাসপাতালে। প্রতিদিন ভোর 5:30টায় ঘুম থেকে উঠে হাসপাতালের পথে রওনা দেন। আজ্জা বলেন, গাজায় গেল 3 বছর ধরে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু সে তুলনায় হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা একেবারেই নেই। চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার পাশাপাশি দিনে রাতে যে কোনো সময় লোডশেডিংও একটি বড় অসুবিধা। কিন্তু তবু দমে যেতে রাজি নন আজ্জা। গাজায় একজন নারীর পুরুষ সহকর্মীদের প্রধান হওয়াটা খুব সহজ না হলেও নিজ যোগ্যতা বলে সমীহ আদায় করে নিয়েছেন সবার কাছ থেকে। আজ্জা জানান, মানবতার টান উপেক্ষা করতে না পেরে যুদ্ধের দিনগুলোতেও নিয়মিত রোগীদের সেবা করেছেন তিনি। একজন ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, তার ভবিষ্যৎ, তার পরিবারের জন্য। কারণ প্রতিটি মুহূর্তই হতে পারে তার জীবনের শেষ মুহূর্ত। তাদের সাহায্য করতে আমরা তাই যথাসাধ্য চেষ্টা করি। এত প্রতিকূলতার পরেও আজ্জা জাদাল্লাহ তার পেশাকে ভালোবাসেন। যখনই মন খারাপ হয় কিংবা বিষণ্ণতায় ভোগেন, চলে যান সাগরের কাছে। আজ্জা মনে করেন, সমুদ্র তাকে এমন এক প্রাণ শক্তি দেয় যা তাকে আগামী দিনগুলোতে বেঁচে থাকতে অনুপ্রেরণা যোগায়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ভারতে চলমান সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা আমির খান। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, গেল কয়েক মাসে ভারতে সাম্প্রদায়িক অসহিষ্ণুতার পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে। এমনকি তার স্ত্রী কিরণ রাও তাকে সন্তানদের নিরাপত্তার খাতিরে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। দেশে অনিরাপত্তা বাড়ছে, তাই জনমনে এমন আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য আমির খানের। আমির খানের আগে শাহরুখ খানও ভারতের চলমান পরিস্থিতিকে চরম অসহিষ্ণু বলে মন্তব্য করেন। ভারতের যুক্তিবাদী এম কালবুর্নি ও গোবিন্দ পানসারের হত্যাকাণ্ড, গরুর মাংস খাওয়ার গুজবে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা সহ সৃজনশীল লেখকদের ওপর হামলা হয় এবং সে হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত লেখকরা তাদের পুরস্কার ফেরত দেয় এ মন্তব্য করেন তিনি। চীনের বেইজিংয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব রোবট প্রদর্শনী। এ উপলক্ষে দুর্দান্ত সব রোবটের মেলা বসেছিল সেখানে। ছেলে বুড়ো সহ হাজারো দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল মেলা প্রাঙ্গণ। বিভিন্ন ধরনের রোবট নিয়ে মানুষের আগ্রহ আরও বাড়াতেই আয়োজন করা হয় এই প্রদর্শনীর। রূপালী পর্দার কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর দৃশ্য নয় এটি। চীনের রাজধানী বেইজিং অনুষ্ঠিত হয়ে যাওয়া বিশ্ব রোবট প্রদর্শনীর দৃশ্য। 3 দিন ব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল মনুষ্য আকৃতির বিভিন্ন রোবট। প্রদর্শনীতে অংশ নেয় মোট 12টি আন্তর্জাতিক সংগঠন আর 120টিরও বেশি কোম্পানি। এছাড়াও ছিলেন 100রও বেশি রোবোটিক্স বিশেষজ্ঞ। তবে প্রদর্শনীর পুরো আলো কেড়ে নিয়েছিল জেমিনয়েড এফ নামে মানবীর আদলে তৈরি এই রোবট। উৎসবে আগত প্রায় সকলেই হুমড়ি খেয়ে পড়েছিল তার সাথে ছবি তোলার জন্য আর কথা বলতে। জেমিনয়েড এফ এর একজন নির্মাতা জানালেন, তাদের উদ্দেশ্য বুদ্ধিমত্তার দিক দিয়ে একে আরো উন্নত করা। এই অসাধারণ নারী এখনো ভিড়ের মধ্যে নির্দিষ্ট কারো কণ্ঠ আলাদা করতে পারে না। আশা করি খুব শিগগিরই তাকে আরো সম্পূর্ণ করে তুলতে পারবো। রোবট তৈরি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বললেন, রোবট কখনোই মানুষের বিকল্প হতে পারে না, তবে রোবট মানুষের শ্রম কমিয়ে দিতে পারে। এর বুদ্ধিমত্তা দারুণ। বিশেষ করে আপনি যখন তার সামনে থাকবেন তখন সে ঠিক আপনাকে বুঝতে পারবে আপনি পুরুষ নাকি মহিলা, আপনি রেগে আছেন নাকি মন খারাপ করে আছেন, এরকম বহু কিছু সে বুঝতে পারে। চীনা সরকারের 13তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম একটি প্রকল্প রোবোটিক্স। ইতোমধ্যে সরকার জানিয়েছে, স্থানীয় রোবোটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে 13,000 রোবট তৈরির কাজ। জাপানকে টপকে 2013 সালে রোবটের ক্রেতা হিসেবে সারা বিশ্বে শীর্ষস্থান দখল করে চীন। এছাড়াও দেশটির বিভিন্ন বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানকেও উৎসাহিত করা হচ্ছে রোবট ব্যবসায় এগিয়ে আসার জন্য। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। বড়দিনকে সামনে রেখে সারা বিশ্বে চলছে নানা আয়োজন। ক্রিসমাস ট্রির আলোকসজ্জা উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠেছে গ্রিসের এথেন্স। উৎসবে প্রাণ ঢালতে নানা রঙের বাতির সঙ্গে ছিল সুর সঙ্গীতের উপস্থাপনা। আসছে বড়দিন, এ উপলক্ষে বিশ্বের নানা প্রান্তে চলছে ব্যাপক প্রস্তুতি। বাদ যায়নি গ্রিসের এথেন্সও। বড়দিনকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও এথেন্সের সিনটাগমা চত্বরে নানা রকম চোখ ধাঁধানো আলোয় সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি।
নান্দনিক এই আয়োজনে যোগ দেন এথেন্সের মেয়র। খুব শীঘ্রই আমাদের বড়দিনের উৎসব শুরু হতে যাচ্ছে। আমাদের দেশের ও দেশের জনগণের খুশি নষ্ট করার অধিকার কারণে বড়দিনকে সামনে রেখে এই আনন্দ আয়োজন উপভোগ করতে এথেন্সবাসীর মতো সিনটাগমা চত্বরে জড়ো হয় শত শত পর্যটক। আমার মনে হয় আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত, তবে সবকিছুর পরও আজ আমরা এখানে উৎসবে যোগ দিতে এসেছি। অনুষ্ঠানে আলোকসজ্জার পাশাপাশি দর্শকদের বাড়তি আনন্দের জন্য আয়োজন করা হয় এক কনসার্টেরও। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুরস্কের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাতিলের ঘোষণা রাশিয়ার। সার্বভৌমত্ব রক্ষায় রুশ বিমান ভূপাতিত করার দাবি আঙ্কারার। তুরস্ক সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা নেটোর। নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে আঙ্কারার, মন্তব্য ওবামার। আইএস দমনে আরও তৎপর হওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের। জঙ্গিদের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান খামেনির। এবং ইহুদি বসতি স্থাপনের জন্য ফিলিস্তিনের 2টি গ্রামে ইসরায়েলের উচ্ছেদ অভিযান শুরু। সংঘাত নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় কেরের। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।